বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত জমিদারি ব্যবস্থা বা জমিদারি প্রথা উচ্ছেদের ৭৫ বছর প্রাসঙ্গিক পরিপ্রেক্ষিত এবং বর্তমান প্রাসঙ্গিক শীর্ষক আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা শুনছেন সবাইকে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন রংপুর জেলা শাখা এবং মহানগর শাখার পক্ষ থেকে অভিনন্দন শুনেছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা জমিদারি প্রথা উচ্ছেদের ৭৫ বছর পূর্তি পালন করছি এবং সারা দেশে বিভিন্ন সংগঠন এটা পালন করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি বা আপনারা সবাই লক্ষ্য করেছেন যে আজ থেকে ৭৫ বছর আগে জমিদারি প্রথা উচ্ছেদ হলেও এর অবশেষ জমিদারি মানসিকতা কিন্তু এখনো রয়ে গেছে। সেটা আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই রয়ে গেছে। তো জমিদারি প্রথাটা কি ছিল এটা আমরা আজকে হয়তো বা আজকে এটাকে আমরা বুঝতে পারবো না, কিন্তু আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, পরবর্তী বক্তারা বলবেন। আমি শুধু একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যে এইখানে মূলত জমিদাররা ছিলেন হচ্ছে রাষ্ট্র বা সম্রাট বা রাজার প্রতিনিধি। ওনারা এই জমিগুলো কৃষকদের কাছ থেকে খাজনা সংগ্রহ করতেন। এটা ফসল হতে পারে, টাকা হতে পারে, বা অন্য কিছু করে সেখান থেকে একটা টাকা ওরা রাজকোষে জমা দিতেন, বাকিটা ওরা ভোগ করতেন। এবং আমরা জানি যে মুঘল আমল পর্যন্ত এইটার একটা সহনীয় পর্যায়ে ছিল, কারণ এইখানে যারা প্রথা মালিক ছিল না ছিল, এরা আসলে ওই স্থানীয় লোকজনই ছিল, ওই জনবসতিরই লোকজন ছিল। ফলে তাদের ব্যাপারটা ছিল, তাদের এই শোষণ নিপীড়নটা আমরা এইভাবে সেই সময় ছিল না, এবং গ্রামগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিল। ফলে সমাজের মধ্যে এক ধরনের সাম্যাবস্থা ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আপনারা জানেন যে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে আসে। ওরা ব্যবসা করতে এসে প্রথমে একটা জিনিস লক্ষ্য করলো, ওরা দেখলো এই গ্রামগুলো খুব স্বয়ংসম্পূর্ণ। এবং আপনারা একটা জিনিস কোথায় লক্ষ্য করেছেন যে এখনো মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে। ঢাকায় যদি গিয়ে জিজ্ঞেস করেন কোথায় আপনার বাড়ি কোথায়, বলে আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর, আমার দেশের বাড়ি চিটাগাং, আমার দেশের বাড়ি কুমিল্লা। তো এই কথাটা প্রচলন আসলে এই জন্যই আসছে যে আগে যে গ্রামগুলো এত বেশি স্বয়ংসম্পূর্ণ ছিল যে মানুষজনকে আর বাইরে যাইতেই হইত না। এত বেশি প্রাচুর্য ছিল এই গ্রামগুলো। ফলে এক একটা দেশ ছিল, মানুষের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু পরবর্তীতে যখন ব্রিটিশরা এখানে আসে, ব্রিটিশদের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, ওরা এসে দেখলো যে এখানে ব্যবসা করাচ্ছে খাজনা তোলার দায়িত্ব বা জমিদের এই জিনিসটা নেওয়া লাভজনক। কারণ আমরা জানেন যে সিরাজকে পরাজয় বা অন্যান্য পলাশীর যুদ্ধ, এই কাহিনীগুলো আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। পরবর্তীতে ওনারা যখন দেওয়ানি নেয় ১৭৫৭ সালে, তার পরবর্তী সময়ে কিন্তু এই যে ওদের হাত ধরেই কিন্তু এই যে জমিদারি ব্যবস্থাটা কিন্তু প্রচলন। ১৭৯৭ সালে কর্নওয়ালিসের মাধ্যমে কিন্তু এই জমিদারি ব্যবস্থা প্রচলন। এবং আপনারা জানেন এই যে জমিদারি নিপীড়ন ব্যবস্থার ব্যাপারটা শুনলেন। পরবর্তীতে আপনারা একটা জিনিস জানেন, আমরা যে রংপুর অঞ্চলের মানুষের কিন্তু আন্দোলন সংগ্রাম একটা উজ্জ্বল একটা ইতিহাস আছে। যেমন নুরুল দিনের কথা আপনারা জানেন, সৈয়দ শামসুলের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে নুরুল দিনের সারা জীবন, প্রথম স্তরটা খুব জনপ্রিয়। তো কাব্যবাহিক ফ্রন্টের সবাই জানেন। তো এই যে নুরুল দিনরা কিন্তু এই জমিদারদের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনটা প্রথম শুরু করে আমাদের এই অঞ্চল থেকে শুরু হয়। পরবর্তীতে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জানেন যে ব্রিটিশরা দেশ থেকে চলে যায়। পরবর্তীতে পাকিস্তান আসে, এবং পাকিস্তান যখন আসে সেই সময় আপনারা জানেন এখানে ভারতের আগেও কিন্তু পাকিস্তান আমাদের এখানে
পাকিস্তানে, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে, দুই পাকিস্তানে প্রথম জমিদারি ব্যবস্থা হচ্ছে এবং 1950 সালে আইনটা করা হয়। 51 সালের 16ই মে এটা গেজেট হয় আর কি। গেজেট হয় আনুষ্ঠানিকভাবে জমিদারি ব্যবস্থা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে প্রশাসনিক কাঠামো, সাংস্কৃতিক কাঠামো, সব জায়গায় আমরা কি দেখি? আমরা দেখি যে আসলে কি হয়েছে, যে এই যে জমিদারি যে ব্যবস্থাটা, এই যে খাজনা কালেকশন, ঠিক আছে, এবং খাজনা কালেকশনের মধ্যে কিছুক্ষণ আগে আমাদের একজন রাজনৈতিক জব্বার ভাই বললেন যে কিভাবে এখানে ট্যাক্স কালেকশন করা হয় এবং এটা আসলে মূলত কি হয়, তার জন্য পকেট কাটা হয় পাবলিক, আর কিছু নিতে না। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে এখনো, যেটা আমার পূর্বসূরি বক্তা একজন বলছিলেন, হাট ঘাটে এখনো খাজনা প্রথা আছে। আপনি একটা জিনিস পণ্য বেচতে যাবেন, তাও আপনার কাছে টাকা নিচ্ছে, আপনি বিক্রি করলেন টাকা, আমাদের করে গুলো তার কাছে টাকা নিচ্ছে। এবং এইগুলোর যে ডাক হয়, যেগুলো সিন্ডিকেটের মাধ্যমে, এবং এখানে যে পরিমাণ অনাচার ভয়াবহ, ঘাটের একই অবস্থা। এমনকি আমাদের এখানে একটা ডিসি নামে একটা পোস্ট আছে, ডেপুটি কালেক্টর, আমরা তাদেরকে জেলা প্রশাসক বলি, সে তো আসলে একটা জেলার মালিক আর কি। প্রায় 117 একটা সংগঠনের উনি সভাপতি। এখানকার প্রধান আইন কর্মকর্তা, আইন আপনার আপনাকে প্যারেলে মুক্তি দেয় কিন্তু ডিসি। তারপরে এখানে প্রধান ভূমি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীগুলো দেখার দায়িত্ব না, সব কিছু না। এমনকি ভূমি বন্টন, সে দায়িত্ব না। এবং এটা হচ্ছে ওনার যা ইচ্ছা তাই। এবং আমি কিছুক্ষণ আগে একটা গল্প করলাম যে এক ডিসি সাহেবের স্ত্রীর মনে হইলো যে তার চিড়িয়াখানা লাগলো, তার পশু পাখি ভালো লাগে, সে তার ওই ডিসি অফিসের সামনে সে চিড়িয়াখানা বানাইতেছে। এরকম জমিদারি ব্যবস্থা। এবং আপনারা আরেকটা জিনিস জানেন, আমরা বন্ধু আছে এই একই জিনিস আমরা আপনি যে নির্বাক স্বাধীন হইলেন, এটা কোনো পরিবর্তন হয়। ফলে আপনারা দেখলেন যে সরকার যায়, সরকার আসে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না, সরকারি সেবার কোনো পরিবর্তন হয় না, মানুষের অধিকারের কোনো পারে না। ফলে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা সবসময় একটা কথাই বলি, আমরা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের এই যে পুরো তাবৎ যে শাসনতান্ত্রিক কাঠামোটা, সংবিধান থেকে শাসন, এই সবগুলো জায়গায় আমাকে আসলে ওই জায়গাটা পরিবর্তনের জায়গাটা ইনশিওর করতে হবে। এই যে এখান থেকে জমিদারি ব্যবস্থাটার একটা কি করতে হবে, বিলোপ ঘটাইতে হবে। কারণ আপনি যদি একজন ডিসি কে, সে জেলা প্রধান কর্মকর্তা মামলা, সে তো আমার বেতনের এই জনগণের ট্যাক্সের টাকায় তো সে চলে। তার বইয়ের শাড়ি, এটা তো জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয়। সে যে গাড়িতে চলে, তার বাচ্চার যে লেখাপড়া, তো জনগণের ট্যাক্সের টাকা। সে আমাকে জবাব দিতে করবে না কেন? সে আমার কথা শুনবে না কেন? মানে আমি তাকে স্যার বলবো না, সে আমাকে স্যার বলবে। এখন আপনারা সবাই জানেন যে আমি যদি একটা প্রতিষ্ঠান দেই, এই প্রতিষ্ঠানে আমি যদি একটা ম্যানেজার নিয়োগ করি, এই ম্যানেজার আমাকে স্যার ডাকে না, আমি ম্যানেজারকে স্যার ডাকি। এটা তো একটা ভাবার বিষয়। ডিসি হচ্ছে একটা ম্যানেজার, এই সরকারি কর্মকর্তা কর্মচারী হচ্ছে আমাদের চাকর বাকর। তো তাকে তো আমাকে কি করতে হবে, আমাকে আমি যখন যাবো সে দাঁড়ায় আমার সেবাটা দিবে আমাকে সে। কারণ সে আমাকে সেবা দেবে, এই জন্য সে নিয়োগ পাইছে এবং এই জন্য তার বেতন হয়। কিন্তু আমরা তো উল্টো ঘটনা দেখি, আমরা এক একজন সরকারি কর্মকর্তার হারবার, আয়েস, আরাম, এগুলো দেখে আমরা অবাক হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা প্রান্তিক কৃষক সাধারণ মানুষ, সে যখন কৃষি অফিসে একটা কাজে যাবে, সরকারি অফিসে কাজে যাবে, কাজ অনুষ্ঠিত হয়ে থাকে, মানে এমন একটা ভাব যে সে তৃতীয় শ্রেণীর নাগরিক, আর ওনারা হচ্ছেন একেবারে ঈশ্বরের প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি। ফলে আমরা দেখতেছি যে এই যে প্রশাসনের যে লোকজন, বিশেষ করে ডিসি এবং তার ওই পদমর্যাদার লোকজন, আমলারা, ইউনোরা, এনারা কি করে? এনারা সরকারের কর্মকর্তা হিসাবে সরকারের স্বপ্ন আজ্ঞা পালন করে। এবং আপনারা জানেন যে আমরা এই যে শেখ হাসিনার শুধু না, আমরা স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যতগুলো অগণতান্ত্রিক সরকার থেকে অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো হয়েছে,
সরকারের সবগুলো বাস্তবায়ন যারা করেছে এই সরকারি কর্মকর্তারা, আমরা না, এবং এরা আজ পর্যন্ত জবাবদিহিতার ঊর্ধ্বে, তাদের কোনো জবাবদিহিতা নাই। এমনকি আমরা এই যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে দাবিটা করেছিলাম যে আমলাতন্ত্রের এই জমিদারি ব্যবস্থা প্রশাসনের এটার বিলোপ করতে হবে, সংস্কার করতে হবে। কিন্তু আপনারা জানেন যে এই বর্তমান সরকার সংস্কার প্রশ্নটাকে পুরোপুরি বিশ্বাস করে আজকে এখন তামাশায় পরিণত করেছে। সেই সাথে এমন এক ধরনের ইউজলেস বিরোধী দল আমরা পেয়েছি যারা সংস্কারকে তার নিজের রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে, কিন্তু বাস্তবে আসলে তারা সত্যিকার অর্থে সংস্কারও চায় না, এই বিষয়ে জনগণের গণতান্ত্রিক উত্তরণও চায় না। তবে এমন একটা বাংলাদেশ পরিস্থিতিতে পড়েছে যে আমরা একদিকে সরকারের সমালোচনা করতে হচ্ছে, অন্যদিকে আবার বিরোধী দলেরও সমালোচনা করতে হচ্ছে। ফলে এই ব্যবস্থা থেকে উত্তরণের জন্য সবার আগে যা দরকার আমাদের সচেতনতা, আমাদের সংগঠিত হওয়া এবং সংস্কার আন্দোলন জনগণের সামনে এই ওয়াদাই করে যে জনগণের যে গণতান্ত্রিক রূপান্তর, এই রাষ্ট্র সংবিধান সংশোধনের গণতান্ত্রিক রূপান্তর, এই রূপান্তরের জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন ভূমিকা মতো, এবং আমরা আপনাদের সবাইকে পাশে নিয়ে আমরা জনগণকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের সেই জায়গায় ফিরে যেতে চাই। সেটা অধিকার আদায় করেই আমরা সেই আন্দোলন, সেই সংগ্রামে সবাই আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে। এবং এই যে জমিদারি কোথাও ছেলে আজকে 75 বছর ধরে আমরা অঙ্গীকার নিতে পারি যে আমরা সামনে আমাদের এই দেশ থেকে জমিদারি ব্যবস্থার যে অবশেষ উচ্ছিষ্টগুলো আছে এটা সবাই মিলে একসাথে উচ্ছেদ করতে হবে। সবাইকে ধন্যবাদ।